আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন করে করোনায় চট্টগ্রামে চলতি মাসেই 6 জনের মৃত্যু। হাসপাতালগুলোতে অকেজো হয়ে পড়েছে যন্ত্রপাতি, নেই দক্ষ জনবল। সুনামগঞ্জ ও সিলেট সীমান্ত দিয়ে আরও ৩৯ জনকে পুশিন করল বিএসএফ। পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশিনের সময় 7 জন আটক। চাঁদপুরে মাদ্রাসা ছাত্র মিলন হত্যার দায়ে 2 জনের মৃত্যুদণ্ড। ভোলায় কলেজ শিক্ষার্থী ইশপিতার মৃত্যু সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ। এবং জুম পাহাড় এখন আমের রাজ্য। রসালো সুস্বাদু ফলে ভরে উঠেছে খাগড়াছড়ির বাগান। 50,000 টন আম উৎপাদনের আশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সারা দেশের মতো চট্টগ্রামেও বাড়ছে করোনার প্রকোপ। চলতি মাসেই কোভিড সংক্রমণে 6 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকলে তা সামাল দেওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি নেই চট্টগ্রামের হাসপাতালগুলোতে। যন্ত্রপাতি অচল এবং দক্ষ জনবল না থাকায় পূর্ণাঙ্গ আইসিইউ সেবা দিতে পারছে না করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 2020 সালে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে। সেই সাথে সেবার মান বাড়াতে ধাপে ধাপে ভেন্টিলেটরের পাশাপাশি যুক্ত করা হয় আধুনিক 18টি আইসিইউ শয্যা। করোনা সংক্রমণ কমে আসায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল আইসিইউর গুরুত্বপূর্ণ সব সরঞ্জাম। রোগী বাড়তে থাকলে তা সামাল দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালটির। এবছর আবার করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় সরঞ্জাম সচল করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির আইসিইউ কনসালটেন্ট। কিছু মেশিন অচল অবস্থায় ছিল। ঢাকা থেকে ইতিমধ্যেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের 2টো টিম এসেছে যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়া হচ্ছে করোনা চিকিৎসার প্রস্তুতি। হাই ফ্লো ন্যাচারাল ক্যানুলা যেটা, এটার মাধ্যমে আমরা 35 লিটার অক্সিজেন, 1 লিটার অক্সিজেনকে কনভার্ট করে আমরা 35 লিটার অক্সিজেন দিতে পারবো। এখন যেহেতু আমরা সবাই ভ্যাকসিনেটেড, ওরকম কোনো খারাপ রোগে আমাদের এখানে ওরকম আসার সম্ভাবনা খুবই কম। যদি লাগে ভেন্টিলেটর আমাদের পর্যাপ্ত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন 2 হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। সেই সাথে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রীর দামে কারসাজি রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। আমাদের ম্যাজিস্ট্রেটগুলোকে আমরা আজকে মনিটরিং করে ম্যাজিস্ট্রেটসের পাওয়ার আমরা দিয়ে তাদেরকে ডিসি এবং আমাদের যারা আছে সিটি কর্পোরেশন তারা কাজ করবে। আর আমাদের সিটি কর্পোরেশনের 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আমরা রেডি করেছি, সেটা ইনশাল্লাহ আছে। এদিকে করোনা প্রতিরোধে আবারও টিকা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এছাড়া ফাইজারের প্রায় 80,000 টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তৃতীয় তারা ডোজগুলো নিচ্ছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। সুনামগঞ্জের ছাতক ও সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে আরও 39 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে 20 জন এবং সিলেটের জৈন্তাপুরে 19 জনকে জোর করে ঠেলে পাঠানো হয়। ছাতক সীমান্ত দিয়ে পুশিন করা সবার বাড়ি কুড়িগ্রাম ও পাবনা জেলায়। এর মধ্যে 3টি পরিবারের নারী, পুরুষ ও শিশু রয়েছে। আটক 20 জনের মধ্যে 19 জনের বাড়ি কুড়িগ্রাম এবং 1 জনের বাড়ি পাবনা জেলায়। সকালে ছাতকের নোয়াকোট বিওপির আওতাধীন বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবির একটি টহল দল 3 পরিবারের 20 নারী, পুরুষ ও শিশুকে আটক করে তাদেরকে দুপুরে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। ভোরে সিলেটের জৈন্তাপুর সীমান্তের কেন্দ্রীয় গ্রাম দিয়ে 19 নারী, পুরুষ ও শিশুকে পুশিন করে বিএসএফ। খবর পেয়ে মিনাটিলা বিওপির বিজিবির টহল দল তাদের আটক করে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও 7 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে উপজেলার বাউড়া ইউনিয়নের হোসনাবাদ সীমান্তে 882 নম্বর মেইন পিলার দিয়ে বিএসএফ তাদের পুশিন করে। বিজেপি ও স্থানীয়রা জানায় বাউড়া হোসনাবাদ সীমান্তের বিপরীতে ভারতীয় 151 বিএসএফ এর মহেশমারি ক্যাম্পের সদস্যরা 7 জনকে জোর করে বাংলাদেশের ভেতর ঠেলে পাঠায়। এর মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী, 2 কিশোরী এবং 1 শিশু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজিবিকে খবর দেন। বর্ডার গার্ডের রংপুর 61 ব্যাটালিয়নের বাউড়া নবীনগর ক্যাম্পের সদস্যরা এসে তাদের আটক করে। বিজেপির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সকালে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের ভুল্লি খোসবাজার এলাকায় যাত্রীবাহী নৈশ কোচ পেছন থেকে একটি 3 হুইলারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় 3 হুইলারের চালক বাবা আশরাফুল ইসলাম ঘটনাস্থলে এবং তার মেয়ে রুবাইয়া খাতুনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস একটি বাস দ্রুত গতিতে আসার পথে ভুল্লির খোসবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছলে সামনে থাকে একটি 3 চাকা 3 হুইলার পাগলু গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় পাগলু গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা ছাত্র মিলন হোসেনকে হত্যার দায়ে 2 আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক সৈয়দ তোফাজ্জল হাসান হিরু এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জনের মধ্যে একজন শামীম হোসেন এবং অপর আসামি সোহাগ হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাব্বি হোসেন। 2015 সালের 29 জুন বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় মাদ্রাসা ছাত্র মিলন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। ভোলা সরকারি কলেজ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা ইশপিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে ভোলা কলেজ ছাত্র দলের আয়োজনে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে ঘিরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ইশপিতার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই রহস্য বের করার দাবি জানান তারা। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। এছাড়া ইশপিতার মৃত্যু নিয়ে একটি কুচক্রী মহল ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন কলেজ শিক্ষার্থীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 11 লাখ টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানির 2254টি সিম কার্ড সহ 2 হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রাত 3টা থেকে সকাল 7:30 পর্যন্ত গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় চিহ্নিত 2 হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়াকে গ্রেফতার করে তারা। এছাড়া তাদের কাছ থেকে প্রায় 11 লাখ টাকা ও বিভিন্ন কোম্পানির 2254টি মোবাইল সিম কার্ড ও হ্যাকিং কাজে ব্যবহৃত ডিভাইস উদ্ধার করে যৌথ বাহিনী। পরে উদ্ধার করা টাকা ও অন্যান্য সামগ্রী সহ তাদেরকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধীদের বিকাশ ও নগদ অ্যাকাউন্টের টাকা হ্যাক করে তুলে নিয়ে আত্মসাৎ করছিল। মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে ভুয়া বয়স ও শিক্ষাগত সনদ জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে বহাল থাকার অভিযোগ সহ অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযান চালানো হয়। দুপুরে দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়। এ সময় কলেজের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা। তবে কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী ছুটিতে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আজ দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করা হয়েছে। আন্দোলনে একাত্মতা জানিয়েছে বেনাপোল কাস্টমস হাউস গতকাল থেকে কর্মসূচি শুরু করে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কলম বিরতি পালিত হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। তবে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রয়েছে। স্বাভাবিক আছে বন্দরের পণ্য খালাস প্রক্রিয়াও। পরিবেশ বান্ধব শিল্পায়নে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবছর গার্মেন্টস, টেক্সটাইল, চামড়া, ওষুধ, শিপ ব্রেকিং ও বিল্ডিং সহ 30টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড।
রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর মাঝে এ অ্যাওয়ার্ড তুলে দেন শ্রম ও শিল্প উপদেষ্টা। এ সময় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান নীতি নির্ধারকরা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। পরিবেশ বান্ধব কার্যপদ্ধতি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশের উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে পিএইচপি ফ্যামিলির অন্যতম প্রতিষ্ঠান পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দেওয়া হয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এবছর পিএইচপি সহ ৩০টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় এ পুরস্কার। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান ও পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কুর হাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড তুলে দেন সরকারের দুই উপদেষ্টা। এ সময় পিএইচপি ফ্যামিলিতে কর্মরত প্রত্যেককে কর্মকর্তা বা শ্রমিক নয়, নিজের পরিবারের সদস্য বলে সম্বোধন করেন চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। জানান, গুরুত্ব দেওয়া হয় শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য ও প্রশিক্ষণের উপর। মানুষের সুখ শান্তি, তাদের সম্পৃক্ততা, পরিবেশের ব্যাপার, তাদের ঠিকমতো সুখ সুবিধা দেখা, টাকা পয়সা দেখা, বোনাস দেখা, তাদের পরিবারের সুখ শান্তি, সন্তানদের লেখাপড়া, সার্বিক একটা মানুষের সমস্ত জীবন আমাকে দেখতে হবে, তাইলে এটা গ্রিনফিল্ড হবে। দেশে পরিবেশ বান্ধব শিল্পায়ন বাড়াতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান নীতি নির্ধারকরা। আমাদের উচিত প্রতিটি প্রতিষ্ঠানে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা যেখানে উৎপাদনের প্রতিটি ধাপে থাকবে স্বচ্ছতা, নিরাপত্তা এবং পরিবেশ সচেতনতা। চেষ্টা করবেন যাতে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা যায়, বিশেষ করে ফ্যাক্টরিগুলোতে আংশিকও যদি আপনারা করতে পারেন তাহলে আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের পদক্ষেপ হবে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাওয়া অন্যান্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল আরএফএল গ্রুপের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ, মির্জাপুর টি ও কেডিএস টেক্সটাইল মিলস। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এক সময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আমের রাজ্য। রং বেরঙের দেশি বিদেশি নানা জাতের আমে ভরপুর খাগড়াছড়ির পাহাড়। আম আবাদ করে স্বাবলম্বী হয়েছেন অসংখ্য কৃষক। এবছর জেলায় প্রায় 50,000 টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। আগে পাহাড়ে বাণিজ্যিকভাবে আমের আবাদ করা হতো না, পাহাড়গুলো অনাবাদী হিসাবে পড়ে থাকত। কিন্তু প্রায় 1.5 দশক ধরে বদলে গেছে সেই চিত্র। পরিত্যক্ত টিলায় এখন হাজারো আম বাগান, প্রায় সব বাড়ির আঙ্গিনার গাছে ঝুলছে আম। আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়, তৈরি হয়েছে বহু উদ্যোক্তা, বেকার যুবকরা পেয়েছেন কর্মসংস্থান। আমার মতো অনেক বেকারই বর্তমানে মনে করেন বিভিন্ন বাগান লিজ নিচ্ছে, লিজ নিয়ে মোটামুটি আমের ব্যবসা করছে। খাগড়াছড়ির মাটি আম বাগানের জন্য খুবই সেরা, খুবই ভালো। আম্রপালি, বাড়িফোর, রাঙ্গুই, ব্যানানা আম ছাড়াও বিদেশি প্রজাতির মিয়াজাকি, চিয়াংমাই, আমেরিকান রেড পালমার, কিউজাই, ব্যাকেস্টন, বুনাইকিং সহ 30 জাতের আমের আবাদ করা হচ্ছে খাগড়াছড়িতে। এসব রসালো ও সুস্বাদু আম স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আম্রপালি পরিচর্যা যে হিসেবে খরচ, বিদেশে আমি পরিচর্যা একই খরচ। টোটাল এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর 1.5 কোটি টাকার মতো বিক্রি আশা আছে। সরকারি হিসাবে খাগড়াছড়িতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 11,000 কৃষকের আম বাগান রয়েছে। এবার 4,421 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার 50% এটা বাজারজাত হয়েছে, যে 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো। পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। ব্যবসায়ীদের অভিযোগ, আম পরিবহনের সময় সড়কে টোলের নামে চাঁদাবাজির শিকার হতে হয় তাদের। এটি বন্ধ করা গেলে পাহাড়ের আম ন্যায্য মূল্যে সারা দেশে সরবরাহ করা সম্ভব বলে মত তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ও সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। পরে উপজেলা অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মীরা ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলায় প্রায় শতাধিক স্টল অংশ নেয়। আগামী 27 জুন হিন্দু ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রংপুরে আইন শৃঙ্খলা সম্পর্কিত সভা করেছে সেনাবাহিনী। নগরী ধর্মসভায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামজীবন কুণ্ডু, সাধারণ সম্পাদক পার্থ বোস, সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু সাজ্জাদ নওয়াব, মেজর শিহাবুন সাকিব রুশাদ সহ অন্যান্যরা। সভায় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর তৎপরতা, রথযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়ানো সহ জনদুর্ভোগ তৈরি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। আপনাদের ধর্ম নির্বিঘ্নে পালন করাটা আপনাদের অধিকার, আর আমার দায়িত্বের জায়গাটা থেকে, আমার কর্তব্যের জায়গাটা থেকে আমার করণীয় হচ্ছে যাতে আপনি নিরাপদ এটা করতে পারেন। আমাদেরকে সার্বক্ষণিকভাবে আপনার পাশে পাবেন, ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে আপনাদের এই রথযাত্রাটা সম্পন্ন করতে পারবেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে মাসব্যাপী 3000 গাছের চারা রোপণ কর্মসূচি পালন করছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচির অংশ হিসেবে ধামরাই পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের আলীনগরে সড়কের পাশে দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হয়। এ কর্মসূচিতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা জানান, পৌরসভার 6টি ওয়ার্ড ও 12টি ইউনিয়নে গাছ রোপণ শেষ হয়েছে। আরও 4টি ইউনিয়ন এবং 3টি ওয়ার্ডে গাছ রোপণ ও চারা বিতরণ করা হবে। বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল, চলমান নিয়োগ সংশোধন ও লাইন সাহায্যকারীদের চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে নেমেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কর্মরত 21 জেলার লাইনম্যানরা। খুলনায় প্রতিষ্ঠানটির সদর দপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় রাজস্ব আদায় ও কারিগরি শাখায় তাদের কাজ করানো হয়। কর্তৃপক্ষ বারবার দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না বলে জানান তারা। दो घंटार प्यारोले मुक्ति निये माয়ের জানাজায় অংশ নিলেন মেহেরপুরের গাংনীর 16 টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দাফন শেষে কড়া প্রহরায় তাকে আবারও ফিরিয়ে নেওয়া হয় কারাগারে। পারিবারিক সূত্র জানায়, চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশার মা গতকাল দুপুর 3টার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে মারা যান। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করে জেলা প্রশাসনের কাছে। এই আবেদনে সাড়া দিয়ে তাকে 2 ঘন্টায় প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশের একটি গাড়ি বহরে কড়া নিরাপত্তায় পাশাকে নেওয়া হয় তার নিজ গ্রাম মিনাপাড়ায়। মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মায়ের জানাজা ও দাফন শেষে আবারও তাকে ফিরিয়ে আনা হয় মেহেরপুর কারাগারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।